প্রত্যেক পলিটিশিয়ানদের বোঝা উচিত যে আদৌ কি আমরা সংরক্ষণের মাধ্যমে তেলা মাথায় বেশি তেল দিচ্ছি। হ্যাঁ, আমি মনে করি যে সংরক্ষণ যদি হয়, ঠিক আছে, এমবিবিএস এর সংরক্ষণ হতে পারে, কিন্তু যখন এমবিবিএস এ একসাথে সবাই তো একসাথেই ক্লাস করছেন তারা, সুতরাং তারা যদি এমডিতেও তাদের কেন সংরক্ষণ থাকবে? তারা তো পড়াশোনা একই এনভায়রনমেন্টে করছে, তারপরে এমডি শেষ করলো, ডিএমএ তাদের কেন সংরক্ষণ থাকবে? চাকরিতে যারা ঢুকবে তাদের ক্ষেত্রে কেন সংরক্ষণ থাকবে? আমি ধরলাম চাকরিতে ক্যাটাগরি ডি যারা, তাদের ক্ষেত্রে নয় সংরক্ষণ হলো। যাদের উপর ডিসিশন মেকিং নির্ভর করে, আমি আইএএস আইপিএস এদের কথা বলছি, তাদের ক্ষেত্রে কেন সংরক্ষণ থাকবে? কিন্তু কোনো দেশ কি দেখেছেন যেখানে মোর দ্যান 60% সংরক্ষণ? আমাদের এখানে এখন 60.5% মতো সংরক্ষণ। এখানে তো প্রশ্নটা উঠছে যে সিস্টেমটা চেঞ্জ হওয়া উচিত। আপনার কথা মতোই বলি, কিন্তু বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? কোন সরকার? যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নিয়ে যদি কোনো সরকার আসে, 3/4 মেজরিটি লোকসভা এবং রাজ্যসভায়, তারও কি সাহস হবে? কিন্তু এটা সাহস না আনতে পারলে আমাদের দেশ কিন্তু শেষ হয়ে যাবে। যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব না। এটা মুখ্যমন্ত্রী এখতিয়ারের বাইরে, এটা ডেফিনেটলি, কারণ এটা বিদেশ মন্ত্রকের আন্ডারে। আমি নিজেও এ সম্পর্কে কিছু না বলাই ভালো। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই, যার বিবেক আছে, যার আবেগ আছে। আমি অন্তত মনে করি খুব কম পলিটিশিয়ানই সত্যি কথা বলেন। আমি ভাত রুটি খেয়ে থাকবো, কিন্তু আমি অন্যায়ের সাথে আপোষ করব না। হয়তো ওনার চেতনা এসেছে বা দুর্নীতি যাতে না হয়। মানুষ তো চেঞ্জ হয়। এই প্রতি বছর 21শে জুলাই না করে 21শে জুলাই ঘটনাটা যার জন্য ঘটেছে, যাদের জন্য ঘটেছে, সেই বিচার বিভাগ তদন্তটা সবার সামনে আনা উচিত। এই সংরক্ষণ প্রথা কতটা দরকারি বলে আপনি মনে করেন? তাহলে কি সংরক্ষণ একেবারেই তুলে দেওয়া উচিত, না সেটিকে একটু পরিবর্তন করে ভালো কাজেও লাগানো যেতে পারে? দেখুন, এটা নিয়ে বুঝতে গেলে না আপনাকে পিছিয়ে যেতে হবে অনেক আগে। স্বাধীনতা কেন, স্বাধীনতার আগেও কিন্তু সংরক্ষণ ছিল ব্রিটিশ ভারতের কয়েকটা রাজ্যে। স্বাধীনতার সময় আমাদের যারা আইন প্রণেতারা, তারা দেখলেন যে বেশ কিছু লোক ভারতবর্ষে আছে যারা পিছনের দিকে আছে। একটা সোশ্যাল ইনজাস্টিস ছিল, যেমন যারা দলিত তাদেরকে এক ঘরে করে রাখা হতো, কাস্ট সিস্টেম অত্যন্ত বাজে সিস্টেম, এবং যারা শিডিউল কাস্ট, স্পেশালি শিডিউল ট্রাইব, তাদের জল অবধি খেত না, তারা আনটাচেবল ছিল। এই জিনিসগুলোর জন্য তারা অনেক পিছিয়ে ছিল সাধারণ মানুষের চেয়ে। এটা 1950 সালের ঘটনা, এবং তখন বি.আর. আম্বেদকর যেটা সংরক্ষণ সিস্টেম আনেন, যে একটা সার্টেন পার্সেন্টেজ 22.5% শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য সংরক্ষণ করা হয়, এবং তখন একটা প্রভিশন ছিল যে 10 বছর বাদে এটা অ্যাসেস করে আদৌ এটা দরকার আছে কিনা, তারপর সেটা বাড়ানো হবে। কিন্তু আনফর্চুনেটলি দেখা গেল এই সংরক্ষণের ব্যাপারটা কেউই আর মডিফাই করার চেষ্টা করলেন না, যতক্ষণ না আবার মোরারজি দেশাই একটা কমিটি গঠন করেন 1977 সালে। সেই কমিটিতে দেখা যাচ্ছে যে উনি মন্ডল কমিশন গঠন করেন। মন্ডল কমিশন রিপোর্ট দেয়, সেটা 1990-এ ইমপ্লিমেন্ট করা হয়, যে আরও 27% আদারওয়াইজ ব্যাকওয়ার্ড ক্লাস, শুধু শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ছাড়া আদারওয়াইজ ব্যাকওয়ার্ড ক্লাসকেও 27% সংরক্ষণ করা হয়। এই সংরক্ষণ কোথায়? প্রায় পাবলিক সেক্টর, অর্থাৎ সরকারি ব্যবস্থাপনায় যে স্কুল কলেজ, যেগুলো ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়া, চাকরির প্রমোশন, সব ক্ষেত্রে, এবং দিনকে দিন এই সংরক্ষণটা বেড়ে চলেছে। সংরক্ষণ
আজকে ৭৬ বছর পরেও ভারতবর্ষে যদি সংরক্ষণ লাগে, তার মানে বুঝতে হবে এই প্রথাটা কার্যকরী নয়। কোনো একটা প্রথা যদি চলতে থাকে, সেটা যদি ১০-১৫ বছর তার এফেক্টিভনেস না পাওয়া যায়, তাহলে সেই প্রথা সম্পর্কে একটা তো কোশ্চেন আসবেই। ডেফিনেটলি সংরক্ষণ এই মুহূর্তে প্রত্যেক পলিটিশিয়ানদের বোঝা উচিত যে আদৌ কি আমরা সংরক্ষণের মাধ্যমে তেলা মাথায় বেশি তেল দিচ্ছি। অর্থাৎ একটা জেনারেশনের শিডিউল কাস্ট যারা ছিল, তার ছেলে নাতি, তারও পরের জেনারেশন, তারাও কেন একই রকম সংরক্ষণের যে সুবিধাটা পাবে? সংরক্ষণ হলে একটা জেনারেশন পাক, দুটো জেনারেশন পাক, তারপর আর নয়। সংরক্ষণ তো সোশ্যালি যে ইনজাস্টিসটা ছিল সেটাকে যাতে দূরে থাকে, সোশ্যাল ইকুয়ালিটি আনার জন্য। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সংরক্ষণ কি করছে? আরো বিভাজন তৈরি করছে নাগরিকদের মধ্যে। যে পায়নি, সংরক্ষণের শিকার হয়েছে যে জেনারেল ক্যাটাগরির ছেলেরা, তারা তো সব সময় ভাববে এই সংরক্ষণের জন্য আমরা এখানে চান্স পাচ্ছি না, আমরা তাহলে বাইরের দেশে যাই। সুতরাং সংরক্ষণ নিয়ে এখন আমাদের গভীর চিন্তা ভাবনা করার টাইম এসেছে। দরকার হলে আবার একটা কমিশন বসিয়ে আদৌ 2024-এ সংরক্ষণের দরকার আছে কিনা ইন্ডিয়া গভর্নমেন্টের যারা এই পলিসি মেকারদের ডেফিনেটলি চিন্তা করা উচিত। একদমই। স্যার, যে প্রশ্নটা আপনাকে আমি এরপরই রাখবো, আপনার কথার সূত্র ধরে, চিকিৎসা শাস্ত্রের মতো একটা মহৎ পেশা, সেখানে চিকিৎসা ক্ষেত্রেও তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মেধাকে পাশে সরিয়ে এসসি, এসটি, ওবিসি সংরক্ষণ করে মানুষের জীবন নিয়ে কোথাও গিয়ে আপোষ করা হয়ে যাচ্ছে নাকি? শুধু চিকিৎসা কেন, ইঞ্জিনিয়ারিং সবেতেই আপোষ করা হচ্ছে। হ্যাঁ, আমি মনে করি যে সংরক্ষণ যদি হয়, ঠিক আছে, এমবিবিএস এর সংরক্ষণ হতে পারে, কিন্তু যখন এমবিবিএস এ একসাথে সবাই তো একসাথেই ক্লাস করছেন তারা, সুতরাং তারা যদি এমডিতেও তাদের কেন সংরক্ষণ থাকবে? তারা তো পড়াশোনা একই এনভায়রনমেন্টে করছে, তারপরে এমডি শেষ করলো, ডিএমএ তাদের কেন সংরক্ষণ থাকবে? চাকরিতে যারা ঢুকবে তাদের ক্ষেত্রে কেন সংরক্ষণ থাকবে? আমি ধরলাম চাকরিতে ক্যাটাগরি ডি যারা, তাদের ক্ষেত্রে নয় সংরক্ষণ হলো। যাদের উপর ডিসিশন মেকিং নির্ভর করে, আমি আইএএস, আইপিএস এদের কথা বলছি, তাদের ক্ষেত্রে কেন সংরক্ষণ থাকবে? প্রমোশনের ক্ষেত্রে কেন সংরক্ষণ থাকবে? আজকে স্বাধীনতার ৭৬ বছর পরে যে সিস্টেমটা কার্যকরী হয় না, সেই সিস্টেমটা নিয়ে ডেফিনেটলি চিন্তা কোনো পলিটিক্যাল পার্টি করছে না, কারণ এটা ভোট ব্যাংকে আঘাত দেওয়া হবে। কিন্তু আমি বলছি এটা দরকার, তা না হলে সোশ্যাল ইনইকুয়ালিটি, ইনজাস্টিস আরো বাড়বে, সোসাইটির মধ্যে হারমোনিটাই নষ্ট হবে। একদমই। স্যার, আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে আশ্চর্যের বিষয় আমাদের কাছে লাগছে যে কানাডার মতো দেশ, সেই কানাডাতেও দেখা যাচ্ছে গাইনি এবং গাইনোকোলজি এবং পাশাপাশি পিডিয়াট্রিক্স এর মতো বিষয়গুলো মহিলাদের জন্য সংরক্ষিত, অথচ এই বিষয়গুলোতে শারীরিকভাবে কোনো অনুভূতি বুঝতে না পারা অনেক পুরুষই সংরক্ষণের আয়তনে থেকে পড়াশোনা করছেন। দেখুন, যদি আমরা গ্লোবালি দেখি, 1/4 কান্ট্রিতে কিন্তু সংরক্ষণ আছে। ইউএস এর কথা ভাবুন, ব্ল্যাকদের জন্য কিন্তু একটা সংরক্ষণ আছে। কিন্তু কোনো দেশ কি দেখেছেন যেখানে মোর দ্যান 60% সংরক্ষণ? আমাদের এখানে এখন 60.5% মতো সংরক্ষণ, মানে আমাদের সাধারণ ক্যাটাগরির জন্য 39.5% শুধুমাত্র ওপেন। সব জায়গায় সংরক্ষণ থাকতে পারে 15-20%। এরকম ভাস্ট সংরক্ষণ শুধুমাত্র পলিটিক্যালি প্রেশারাইজড হয়ে করাটা বোধহয় উচিত না। একদমই। স্যার, সংরক্ষণ ব্যবস্থা যখন চালু করা হয়েছিল, যেমনটা আপনি বললেন, ডক্টর বি.আর. আম্বেদকরের হাত ধরে, সেই সময় তখন থেকে তার উদ্দেশ্য ছিল পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সংরক্ষণের আওতায় রেখে উপরে তুলে এনে মোটামুটি সমতা বিধানের চেষ্টা করা। কিন্তু বর্তমানে সংরক্ষণ ভোটের জন্য একটা জমজমাট ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখলাম, আপনি যেরকমটা বললেন, অ্যাকচুয়ালি যে ভোট ব্যাংক একটা, যে কেউ সংরক্ষণ ব্যবস্থা তুলে দিতে যাবে, সেই বিপুলভাবে
একটা দেখা যাবে যে জনপ্রিয়তা হারাবে, ভোটে হেরে যাবে, আর কে চায় সেই ভোগান্তি আজকের দিনে দাঁড়িয়ে? না দেখুন, পলিসি মেকারদের তো ভাবতেই হবে ইন্ডিয়া যাতে এগোয়। ইন্ডিয়াকে এগোতে গেলে মেধাকে প্রাধান্য দিতে হবে। এখানে কিন্তু সংরক্ষণ, আমি শুধু জাতের কথা বলছি না, আর্থিক সংরক্ষণ কি নেই? যারা প্রাইভেট মেডিকেল কলেজে পড়ে তারা তো টাকার বিনিময়ে প্রাইভেট মেডিকেল কলেজে পায়। কোটি টাকার বিনিময়ে এমবিবিএস হচ্ছে না, কয়েক কোটি টাকার বিনিময়ে এমডি হচ্ছে না। সুতরাং মেধা প্রায়োরিটি যতদিন না ভারত সরকার বুঝতে পারবে ইন্ডিয়া ডেভেলপিং কান্ট্রি থাকবে, জীবনে ডেভেলপড কান্ট্রি হবে না। এবং এই ব্যাপারটা সরকারকে নিতে হবে কি, সরকার একটা কমিশন গঠন করুক না, সে কমিশন অ্যাসেস করে দেখুক না এই মুহূর্তে সংরক্ষণের আওতায় থেকে ভারতবর্ষের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। একদম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে ভাবতে হবে। আপনাকে যদি সংরক্ষণ নিয়ে কিছু ব্যবস্থা নিতে হয়, আপনি ধরুন এমন একটা জায়গায় থাকবেন আপনার নিজের কোনো নিউট্রাল, আপনি কোনো জাত গোষ্ঠী কিছুর মধ্যে নেই। সংরক্ষণ মেধার জন্য থাকুক, সংরক্ষণ আর্থিক দিক থেকে অনগ্রসর মানুষের জন্য থাকুক। স্যার, আপনি একটু আগে একটা বিষয় আলোচনা করছিলেন, সেটা হচ্ছে দেশের সর্বোচ্চ আমলাতন্ত্র অর্থাৎ আইএএস আইপিএস এই সমস্ত পজিশনিং এর ক্ষেত্রেও যখন সংরক্ষণটা এসে পড়ে, সে প্রসঙ্গেই বলবো সরকারি চাকরির এই সংরক্ষণের ভূমিকা আরো মারাত্মক। সেখানে যেখানে অসংরক্ষণদের জন্য কাট অফ থাকছে আমরা দেখতে পাচ্ছি 65 আউট অফ 100, সেখানে সংরক্ষিত যারা তাদের জন্য কাট অফ থাকছে 29 আউট অফ 100। অর্থাৎ সংরক্ষিত 30 পাওয়া ছেলেটি চাকরি পাওয়ার যোগ্যতা রাখে, কিন্তু অসংরক্ষিত যে ছেলেটি 64 পেয়েছে সে চাকরি পাওয়ার যোগ্যতা রাখে না। এখানে তো প্রশ্নটা উঠছে যে সিস্টেমটা চেঞ্জ হওয়া উচিত। আপনার কথা মতোই বলি, কিন্তু বেড়ালের গলায় ঘন্টাটা বাজবে কে? কোন সরকার? যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নিয়ে যদি কোনো সরকার আসে, 3/4 মেজরিটি লোকসভা এবং রাজ্যসভায়, তারও কি সাহস হবে? কিন্তু এটা সাহস না আনতে পারলে আমাদের দেশ কিন্তু শেষ হয়ে যাবে। গতকালই ছিল তৃণমূল কংগ্রেসের বিখ্যাত 21শে জুলাই, এবং এবারে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কার্যত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সংরক্ষণ নিয়ে উত্তাল বাংলাদেশ, সেই পরিস্থিতি দাঁড়িয়ে তিনি বলছেন বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, যা বলার ভারত সরকার বলবে, তবে অসহায় মানুষ বাংলার দরজা খটখটানি করলে আশ্রয় দেবে। এত ভয়ঙ্কর কথা বলে দিচ্ছেন। আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। না, এটা মুখ্যমন্ত্রী এখতিয়ারের বাইরে, এটা ডেফিনেটলি, কারণ এটা বিদেশ মন্ত্রকের আন্ডারে। আমি নিজেও এ সম্পর্কে কিছু না বলাই ভালো। উনি হয়তো বলেছেন অন্য দিক থেকে চেয়ে, কিন্তু এটার আওতাটা একমাত্র কিন্তু বিদেশ মন্ত্রক ভারতের। তবে যেহেতু আমরা ওপার বাংলা এপার বাংলা খুবই কাছাকাছি, ওখানে যখন ছাত্র মারা যায় খুব খারাপ লাগে। যখন সেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় যে একজন বুক চিতিয়ে গুলি, তারপর তাকে গুলি মেরে হত্যা করা হলো, সেটা খারাপ লাগে। আর অন্য যা দেশের নাগরিক, আমাদের দেশের নাগরিক আমাদের এখানে অনুপ্রবেশ করতে পারবে কি পারবে না, এটা বিএসএফ এর উপর নির্ভর করবে। এখানে রাজ্য সরকারের ভূমিকা খুবই নগণ্য। একদমই। স্যার, আরো যে প্রশ্নটা করবো, মুখ্যমন্ত্রী বলছেন আমরা বিত্তবান চাই না, আমি কোট আনকোট বলবো, একদম বলছেন আমরা বিত্তবান চাই না, বিবেকবান চাই, আমরা লোভী হতে চাই না, মানুষের বন্ধু হতে চাই। এটা কি সম্ভব তৃণমূল দলে? মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই, যার বিবেক আছে, যার আবেগ আছে। এটা প্রশ্নটা দেখুন, অনেক কিছুই বলতে হয় পলিটিক্সে বাঁচার জন্য, আপনারা জানেন। আমি অন্তত মনে করি খুব কম পলিটিশিয়ানই সত্যি কথা বলেন। অনেক সময় পলিটিক্সে এমন কিছু কথা বলতে হয় যাতে লোকেরা সেই পলিটিক্যাল পার্টিকে ভালোবাসে। সুতরাং এই ব্যাপারে আমার চেয়ে বোধ হয় তৃণমূল কংগ্রেসের লোকেরাই আমার চেয়ে ভালো বলতে পারবে যে তারা কি, তারা সৎ না তারা অসৎ, তারা কি সত্যের প্রতীক না অসততার প্রতীক, এটা আমায় বলতে হবে না। একদমই। আর স্যার, যে প্রশ্নটা করতেই হয় সেটা হচ্ছে
একদম পুরো নিয়োগ দুর্নীতি থেকে স্কুল শিক্ষা দুর্নীতি, একাধিক দুর্নীতিতে যেখানে জর্জরিত রাজ্য সরকার, সেখানেই আবারও 21শে জুলাই থেকে, জুলাই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলে দিলেন যে আমার কাছে 10 লক্ষ চাকরি তৈরি আছে। এদিকে বঞ্চিত চাকরি প্রার্থীরা তো রাস্তায় বসে আছে। সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলে আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে। এটা কালকে আমারও বেশ অবাক লেগেছে, যার জন্য আমি ফেসবুকে পোস্ট করেছি যে তাহলে তো আমাদের চিন্তা নেই। দেখা যাক, উনি যখন বলেছেন নিশ্চয়ই একজন মানে অ্যাডমিনিস্ট্রেশনের হেড যদি বলে, কথার মধ্যে বাস্তবতা নিশ্চয়ই আছে। সেটা দেখা যাক, ভবিষ্যতে উনি নিশ্চয়ই সেটা ইমপ্লিমেন্ট করবেন। মুখ্যমন্ত্রী বলছেন যে প্রয়োজনে আমরা ভাত রুটি খেয়ে থাকবো, কিন্তু দুর্নীতির সঙ্গে আপোষ নয়। কি করে সম্ভব যেখানে তার দলের বিরুদ্ধে এত আমি ভাত রুটি খেয়ে থাকবো, কিন্তু আমি অন্যায়ের সাথে আপোষ করব না। হয়তো ওনার চেতনা এসেছে বা দুর্নীতি যাতে না হয়। মানুষ তো চেঞ্জ হয়। আর অ্যাজ এ পার্সন মানে উনি কিন্তু অসৎ বলে আমার মনে হয় না। আশেপাশের লোকরা বড্ড খারাপ, তারা ওনাকে এক্সপ্লয়েট করছে বলেই আমার নিজের ধারণা। বলছেন আমি কোট আনকোট বলবো, মুখ্যমন্ত্রী বলছেন আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। বলতে পারি না, তবে আমার দুঃখ লাগে আমার কাছে যখন অনেক মানে বৃদ্ধ লোকেরা আসেন যার একটু ভালো পড়াশুনো করেছে, ছেলেরা কিন্তু আর পশ্চিমবঙ্গে থাকছে না। এটা সত্যিই খুব বাজে লাগে। ইভেন আমি আজকে একজন এসেছিলেন, তিনি একটা ভালো আইটি সেক্টরে মাসে 80,000 টাকা পান, কিন্তু পুনাতে অফার পেয়েছেন 1.4, সে একই কোম্পানির। মুশকিল হচ্ছে স্যালারি স্ট্রাকচার কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সত্যিই খুব কম। ভালো ছেলেকে ধরে রাখতে পারবে না বাংলা, যদি না টাকার অঙ্ক বাড়াতে পারে এবং এমপ্লয়মেন্ট দিতে পারে। এই কথাটা আমাদের কিন্তু বাংলার পলিসি মেকারদের ভাবতে হবে। শুধুমাত্র রাজনীতির জায়গায় থাক, আমাদের যেটা শাসন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনের জায়গায় থাক। যদি রাজনীতি অ্যাডমিনিস্ট্রেশন মিশে যায় কি হয় সেটা আমরা দেখতে পেয়েছি। সুতরাং আমার মনে হয় উনি বুঝতে পেরেছেন এখন থেকে রাজনীতি আর অ্যাডমিনিস্ট্রেশন একসাথে উনি করবেন না, দুটো হয়তো আলাদা আলাদা করবেন। সেই জন্য হয়তো উনি এটা বলেছেন। একটি প্রশ্ন তো ভীষণ করতে ইচ্ছা করছে আপনার কাছে, যে 21শে জুলাই শাসক দলের যে শহীদ দিবস, বলা চলে একদম তৃণমূল কংগ্রেসের যে শহীদ দিবস, তার তাৎপর্যটা যদি একটু ব্যাখ্যা করতেন। মুশকিলটা হচ্ছে 21শে জুলাই তো 1993 সালে হয়েছিল, তখন তো তৃণমূল কংগ্রেস জন্মায়নি। মারা গেছিলেন কংগ্রেসের 13 জন কর্মী, যারা মানে আমাদের বৈধ যে ভোটার কার্ডের দাবিতে মহাকরণ অভিযান করেছিলেন। এবং তখন পুলিশের গুলি চালানোর দায়িত্বে ছিলেন, মানে গুলি চালানোর অর্ডারটা দিয়েছিলেন যিনি, তিনি কিন্তু পরে এই তৃণমূল কংগ্রেসেরই মন্ত্রী হন। এবং মুখ্যমন্ত্রী কিন্তু একটা বিচার বিভাগীয় কমিশন বসিয়েছিলেন, কিন্তু তার রেজাল্টটা আমরা এখনো জানি না। যে কোনো মৃত্যুই আমাদের কাছে বেদনাদায়ক, কিন্তু আমার মনে হয় এই প্রতি বছর 21শে জুলাই না করে 21শে জুলাই ঘটনাটা যার জন্য ঘটেছে, যাদের জন্য ঘটেছে, সেই বিচার বিভাগ তদন্তটা সবার সামনে আনা উচিত। তাহলেই বোঝা যাবে কে দায়ী কে না দায়ী। না জানিয়ে শুধুমাত্র 21শে জুলাই শহীদ দিবস এরকম, আপনি যদি কালকের লোকদের জিজ্ঞেস করতেন, আমি বলতে পারি 90% জানে না কতজন মারা গেছিল, কত সালে মারা গেছিল, কে গুলি চালানোর হুকুম দিয়েছিল, তার এগেনস্টে এনকোয়ারিতে কে এসেছিলেন কে আসেননি। সুতরাং আমার মনে হয় শহীদদের উপর তখনই পুরোপুরি আমাদের হবে যদি তাদের মৃত্যুটা যে করেছে তাকে শাস্তি দেওয়া যায়। তাহলে আপনার কথা সূত্র ধরেই বলতে হয় সেই 21শে জুলাই যে শহীদ দিবস ছিল 21শে জুলাই, আস্তে আস্তে দিনকে দিন কার্যত আনন্দ মিছিলে পরিণত হচ্ছে। তাই তো দেখছি। আমি তো বেশিরভাগ বহিঃপ্রকাশ যারা যায় মিছিলে,
তাদের কাউকে তো শোক করতে কালকে দেখিনি, তারা তো নাচতে নাচতে যাচ্ছিল। সুতরাং শহীদ দিবসের তাৎপর্যটা কিন্তু 21শে জুলাই হারিয়ে ফেলেছে। 21শে জুলাই একটা ক্ষমতা দেখানোর মিছিল হয়ে দাঁড়িয়েছে। আমি আশা করব যারা দোষী তাদের যেন তাড়াতাড়ি শাস্তি দেওয়া হয়। তারা এখনো বেঁচে বর্তে ক্ষমতার আবর্তের মধ্যেই রয়েছে।